সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ, নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তৈরি হন, প্রকাশ্যে পীরকে কুপিয়ে হত্যা, ইউনুস তারেক একই মুদ্রার এপিটোপিট। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আওয়ামী লীগের নিখুঁত পরিকল্পনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে হাসিনার দলের বিরুদ্ধে কঠোর অবস্থান তারেকের, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আইন পাশ বাংলাদেশে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জামিনের পর কারামুক্ত শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সংস্কারের নামে ধোঁকা, নাটাই নিজেদের হাতেই রাখল বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩২ শিশু। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ছুটির দিনেও পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ৫ থেকে ৬ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হল চীনের জাহাজ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্রের সমস্যা আরও বাড়বে বলেছেন পেজেশকিয়ান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। নির্বাচনেও আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করতে পারেনি। শেখ হাসিনা ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে ভারতে আশ্রয়ে রয়েছেন। তিনি নয়াদিল্লিতে রয়েছেন, কিন্তু ভারতের কোথায় রয়েছেন তা কেউ জানে না। ভারতে বসে শেখ হাসিনা একের পর এক দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়ে গেছেন। শেখ হাসিনাই বলেছিলেন, নো ভোট নো বোট। আওয়ামী লীগের বহু নেতাকর্মীরা তারা বাংলাদেশ ছেড়ে কেউ কেউ পালিয়ে গেছেন, আবার কেউ কেউ ঢাকাতেও রয়েছেন। ভোটে অংশগ্রহণ করেনি আওয়ামী লীগ। বহু ঘটনা, বহু প্রতীক্ষার পর বাংলাদেশে হয় নির্বাচন। সেই নির্বাচনে তারেক রহমান রেকর্ড সংখ্যক ভোটে জিতে ক্ষমতায় আসেন। তারেক ক্ষমতায় আসার পর সাংবাদিকদের বৈঠকে তারেককে জিজ্ঞাসা করা হয়, আওয়ামী লীগ কি বাংলাদেশে ফিরবে? তারেক রহমান বলেছিলেন, আমরা কোনো দল নিষিদ্ধ হয়ে থাকবে সেটার পক্ষে নয়। তারপর থেকেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি খুব তাড়াতাড়ি শেখ হাসিনা বাংলাদেশে ভিড়ছে? তাদের দলের ওপর থেকে কি নিষেধাজ্ঞা উঠে যাবে? আজকের আলোচনা সেই বিষয়ে করব। সামনেই রয়েছে স্থানীয় সরকার নির্বাচন। স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নিষেধাজ্ঞার পথে থাকা আওয়ামী লীগ ঘুঁটি সাজাচ্ছে। আওয়ামী লীগকে আটকাতে বিএনপি এবং জামাতের দল একাধিক পদক্ষেপ করছে। এবার প্রশ্ন আসতেই পারে, কেন বাংলাদেশের বর্তমান দুটি দল গুরুত্ব দিচ্ছে? কারণ আওয়ামী লীগের দল অংশগ্রহণ করতে না পারায় তারা স্থানীয় নির্বাচনের মধ্যে দিয়ে খুব সহজেই এন্ট্রি নিতে পারে। সেই কারণে বিএনপি এবং জামাতের মাথা ব্যথার কারণ। এদিকে আওয়ামী লীগের মূল লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে কি কি উদ্যোগ নিয়েছে চলুন তবে এক নজরে দেখে নেওয়া যাক। আমরা জানি এর মধ্যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক তার নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে আত্মগোপনে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের জন্য এখন থেকেই ফেরার জন্য উল্লেখ করেছেন। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। আওয়ামী লীগের নেতারা মনে করেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে অংশগ্রহণ করতে হবে। অনেক নেতাকর্মীরাই আছেন কারাগারে রয়েছে, তাদেরকে আগে জামিনের বিষয়ে জোর দিতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করা হচ্ছে। বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। যদিও সভাপতি পদে বিএনপি সমর্থিত
এবং সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হেরে গিয়েছেন। ২৬ জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে ৮টি ও চাঁপাইনবাবগঞ্জে ৬টি পদে জয় পেয়েছে। এক সূত্র মারফত জানা যাচ্ছে, ঈদের পর থেকেই নাকি আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রস্তুতি নিয়েছেন সেইভাবে কাজ করবেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও তা এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্থানীয় সরকার নির্বাচন নিঃসন্দেহে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জন্য একটা সুযোগ। দলটির চিহ্নিত এবং গুরুত্বপূর্ণ অনেক স্থানীয় নেতা হয়তো হয়রানির ভয়ে নির্বাচনে অংশ নেবেন না। স্থানীয়ভাবে অনেক জনপ্রিয় ব্যক্তি আছেন যারা নিজ দলের শাসনামলে সুযোগ পাননি। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান ওরফে শামীম ৬৫ নামে এক পীরকে প্রকাশ্যে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। শনিবার ১১ এপ্রিল ২০২৬ দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের শামীম বাবার দরবার শরীফে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ১৮ মাসে দেশে ১০০টি বেশি মাজারে হামলার ঘটনা ঘটে। গত বছরের ৫ সেপ্টেম্বর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলাকারীরা তার কবর থেকে মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতা এবং উগ্রবাদ দোষণের প্রশ্নে ড ইউনূস প্রশাসন ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন জোট এখন একই মুদ্রার এপিট-ওপিট হিসেবে প্রমাণিত হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ২টোর দিকে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত শামীম বাবার দরবার শরীফে হঠাৎ হামলা চালায় একদল লোক। তারা দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পীর শামীম ও তার ৩ সহযোগীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন জানান, পীর শামীমের একটি পুরনো ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও উত্তেজিত জনতার তুলনায় সংখ্যায় কম হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজের গবেষণা অনুযায়ী ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অন্তত ৯৭টি মাজারে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনায় ৩ জন নিহত এবং ৪৬৮ জন আহত হয়েছেন। কিন্তু এর বিপরীতে বিচারের হার হতাশাজনক। সংখ্যান বলছে ৯৭টি হামলার বিপরীতে মামলা হয়েছে মাত্র ১১টি। ১০টি মামলার তদন্তে কোনো অগ্রগতি নেই। কুমিল্লা, নরসিংদী ও ঢাকায় সবচেয়ে বেশি হামলা হয়েছে। বুলডোজার ব্যবহার করে অন্তত ৬টি মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে যে ড ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও বর্তমান বিএনপি সরকার মুখে জিরো টলারেন্সের কথা বললেও মাঠ পর্যায়ে সুফি সাধক ও অল্পসংখ্যক সংস্কৃতি রক্ষায় চরমভাবে ব্যর্থ হয়েছে। গত ২৭ মার্চ সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাও সরকারের এই নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। ১৮ মাসে বাউলদের হেনস্থা ও মাজার ভাঙার প্রতিটি ঘটনা ঘটেছে প্রশাসনের নাকের ডগায়। হামলার শিকার মাজারগুলির অধিকাংশ ভক্তই এখন আতঙ্কিত। ৪৪টি মাজার এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাকাম সেন্টারের সমন্বয়ক মোহাম্মদ আবু সাইদ জানান, বিচারহীনতার কারণে ভক্তরা এখন মামলা করতেও ভয় পাচ্ছেন। মানবাধিকার কর্মীদের মতে, ড ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর এখনকার বিএনপির আমলেও প্রশাসনিক স্থবিরতা ও কৌশলী মৌনতা এই দুই মিলে দেশের হাজার বছরের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। কুষ্টিয়ার এই সাম্প্রতিক হত্যাকাণ্ড তারই সর্বশেষ প্রমাণ। বর্তমানে এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন করা হলেও স্থানীয় সুফি সমাজ ও সুধী মহলের প্রশ্ন, আর কত রক্ত ঝরলে প্রশাসনের ঘুম ভাঙবে। সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে তারেক রহমান যে বক্তৃতা দিয়েছেন, সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নতুন এক রাজনৈতিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। বক্তব্যের একটি অংশে তিনি বলেন, শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না,
তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসেবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। তারেক আরও বলেন, জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর অবস্থানকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে রাখা প্রয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারেক জিয়ার মুখে বঙ্গবন্ধুর প্রশংসা শুনে অনেকেই বিস্ময় প্রকাশ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে। প্রশ্ন উঠছে, তারেক জিয়া কি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছেন? বাংলাদেশের একটি প্রথম সারির দৈনিক আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে আওয়ামী লীগ। দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। দলটির একটি দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের পাশাপাশি তাদের লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন, বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5ই অগাস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদিও এই কথার ভিতরে রয়েছে অনেক কথা। প্রথমত, তারেক রহমান সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি। তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে কিনা সে বিষয়েও কোনো ইঙ্গিত সরকারের তরফে পাওয়া যায়নি। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, নতুন সরকারের 30টি কার্যদিবস অতিক্রম করলে সেই নিষেধাজ্ঞা আর কোনো বৈধতা থাকবে না। বিএনপিও সরকারও এই নিষেধাজ্ঞা সংসদে হয়তো পাশ করাবে না। কারণ তারেক রহমান জানিয়ে দিয়েছে, তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। একবার দেখে নেওয়া যাক কী কৌশলে আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে ফিরতে চাইছে। আওয়ামী লীগের অনেক নেতা মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল এই আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। দলের একাংশ নেতা মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচন তুলনামূলকভাবে সহজ, কারণ সেখানে দলীয় রাজনীতির প্রভাব থাকলেও এতটা তীব্র নয়। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্ধারণের পাশাপাশি সাংগঠনিক ও মাঠ পর্যায়ের নানা প্রস্তুতি নিতে হয়। ঈদের পর তারা সেই প্রস্তুতির কাজ শুরুর পরিকল্পনা করছেন। বিনা আলোচনায় ধ্বনিভোটে বিলটি পাশ হয়েছে। তুমুল আনন্দ উৎসাহের সঙ্গে জামায়াতে ইসলামী এবং এনসিপি বিলটি পাশে সম্মতি দেয়। আওয়ামী লীগ সহ নানা মহলের প্রত্যাশা এবং বিএনপির তরফে আভাসও দেওয়া হয়েছিল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে শেখ হাসিনার দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। তবে সরকার গঠনের পর সুর বদলে ফেলেছিল বিএনপি। তারই ধারাবাহিকতায় বুধবার বাংলাদেশ সংসদে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে আইন পাশ করাল তারেক রহমানের সরকার। গত বছর 12 মে তৎকালীন অন্তর্বর্তী সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইন সংশোধন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল। এজন্য যে অধ্যাদেশটি মোহাম্মদ ইউনূসের সরকার জারি করেছিল, বুধবার বাংলাদেশ সংসদ সেটিকে আইন হিসাবে গ্রহণ করল। ফলে পাশ হয়ে গেল সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026। আলোচনা ছিল এই আইনের বিধান ভঙ্গ করলে কঠোর সাজার বিধান যুক্ত করা হবে বিলটিতে। শেষ পর্যন্ত তেমন কোনো ধারা সংযুক্ত হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছিল জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামী। বুধবার বিলটি উত্থাপনের সময় সংসদে সে কথা স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওয়াকিবহল মহল মনে করছে, তিনি সংসদে এই কথাটি নথিভুক্ত করিয়ে রাখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বর্তমান সংসদের প্রধান 2 বিরোধী দল প্রথমে তুলেছিল। প্রশ্ন হল, সেই নিষেধাজ্ঞা কেন বিএনপি সরকার বহাল রাখল? সংসদে তা নিয়ে সরকারকে কোনো ব্যাখ্যা দিতে হল না, কারণ বিরোধীরা কেউই এই বিলে কোনো সংশোধনী চায়নি।
এই সুযোগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, সংশোধনী চাইলে বিলটি নিয়ে আলোচনার অবকাশ ছিল। সেক্ষেত্রে বিএনপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে ব্যাখ্যা দিতে হতো কী কারণে সরকার আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত নিল। মনে করা হচ্ছে এই ব্যাপারে প্রধান দুই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং এনসিপি বোঝাপড়া করে সরকারকে অস্বস্তিকর প্রশ্নের জবাব দেওয়া থেকে রেহাই দিল। প্রশ্ন হল, তারেক রহমানের সরকার কেন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখতে তৎপর হল? ওয়াকিবহল মহলের বক্তব্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ময়দানে সক্রিয় হবেন। এই আশঙ্কায় বিএনপি আপাতত মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক দলটিকে রাজনীতি করতে দিতে চায় না। অন্তত আগামী সংসদ নির্বাচন পর্যন্ত তারা এই নিষেধাজ্ঞা জারি রাখতে চায়। তবে পরিস্থিতির বদল হতে পারে যদি আন্তর্জাতিক চাপ তীব্র হয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এছাড়া আওয়ামী লীগ যদি তীব্র আন্দোলন গড়ে তুলে সরকারকে বাধ্য করতে পারে নিষেধাজ্ঞা প্রত্যাহারে। রাষ্ট্র সংস্কারের গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও শেষ পর্যন্ত বিচার বিভাগের নাটাই নিজেদের হাতেই রেখে দিল বিএনপি নেতৃত্বাধীন সরকার। ক্ষমতায় বসার পর সংস্কারের অঙ্গীকার পূরণের বদলে উল্টো পথে হাঁটা শুরু করেছে দলটি। সম্প্রতি জাতীয় সংসদে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ 2008 এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ সহ 3টি অধ্যাদেশ রহিতকরণ বিল পাশের ফলে আগের নিয়মেই ফিরছে বিচারক নিয়োগ ও বিচার বিভাগের কার্যক্রম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একটি আইনি পরিবর্তন নয়, বরং জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা। সংস্কারের দোহাই দিয়ে যে দাঙ্গা সৃষ্টি করা হয়েছিল তা যে কেবল ক্ষমতা দখলের একটি কৌশল ছিল, তা সরকারের এই সাম্প্রতিক সিদ্ধান্তে আজ দিবালোকের মতো স্পষ্ট। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, যদি পুরনো নিয়মেই ফিরতে হয় তবে সংস্কারের নামে কেন এই ধোঁকা? সংসদে বিএনপির এই ধোঁকা মেনে নিতে না পেরে প্রশ্ন তুলেছেন রংপুর 4 আসনের জামায়াত জোটের সংসদ সদস্য আখতার হোসেন। জুলাইয়ের অন্যতম এই দাঙ্গাবাজ বলেন, কোনো একটা ঘুড়িকে আপনি আকাশে উড়িয়ে দিয়েছেন, সেই ঘুড়ির নাটাই যদি আপনার হাতে থাকে, ঘুড়িকে আপনি যতই উড়ার স্বাধীনতা দেন না কেন, আকাশের মধ্যে সেই ঘুড়ি সেখানেই পাক খাবে। আপনি যখন টান দেবেন তখন আপনার কাছেই ফিরে আসবে। এ থেকে স্পষ্ট যে বিএনপি এখন নিজের মতো করে পুরো বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করবে। জুলাই মাসের ঘটনা প্রবাহকে অনেক বিশ্লেষক এখন ভিন্ন নজরে দেখছেন। সমালোচকদের মতে সংস্কারের দোহাই দিয়ে যে দাঙ্গা করা হয়েছিল তা ছিল মূলত ক্ষমতা দখলের একটি কৌশল। সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে, যদি পুরনো নিয়মেই ফিরতে হয় এবং বিচার বিভাগকে দলীয় কবজায় রাখা হয় তবে এত সংস্কারের প্রতিশ্রুতি কেন দেওয়া হয়েছিল? বিশ্লেষকদের মতে সংস্কার এখন কেবল একটি রাজনৈতিক স্লোগানে পরিণত হয়েছে, যার আড়ালে ক্ষমতা সুসংহত করার পুরনো খেলাই চলছে। পয়লা বৈশাখের ছুটির দিনেও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের চিত্র দেখা গেছে। তেল পেতে অন্তত ৫-৬ ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। ছুটি উপলক্ষে অনেক পাম্প বন্ধ থাকায় এই ভোগান্তি আরও বেড়েছে। মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এমন পরিস্থিতি দেখা যায়। তেজগামের ট্রাস্ট ফিলিং স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প এবং মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি পাম্পে মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ির লম্বা লাইন দেখা গেছে। সকালে সরজমিনে দেখা গেছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের লাইন মহাখালী পর্যন্ত পৌঁছেছে, আর প্রাইভেট কারের লাইন পৌঁছেছে নাখালপাড়া পর্যন্ত। তেল পেতে চালকদের কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। লাইনে দাঁড়িয়ে থাকা প্রান্তকুমার নামের একজন মোটরসাইকেল চালক বলেন, মোটরসাইকেলের লাইন বর্তমানে মহাখালী পর্যন্ত চলে গেছে। তেল নিতে অন্তত ৫-৬ ঘণ্টা সময় লাগছে। তিনি আরও বলেন, আজকে ছুটির দিনে অনেক পাম্প বন্ধ রয়েছে, সেজন্য যেগুলো খোলা আছে সেখানে সিরিয়াল অনেক বেশি। আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা গেছে। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা সুজন নামের এক চালক বলেন, সকাল থেকে ৩ ঘণ্টা ধরে লাইনে আছি, তেল পেতে মনে হচ্ছে আরও ৩ ঘণ্টা সময় লাগতে পারে। সকালে মাতুয়াইলের মেসার্স খান অ্যান্ড চৌধুরী ফিলিং স্টেশনেও দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে, এজন্য চালু থাকা পাম্পগুলোতে অতিরিক্ত চাপ পড়েছে। রাজধানীতে তেল বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে রোববার ১২ এপ্রিল থেকে ঢাকার ৭টি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোড ভিত্তিক মোবাইল অ্যাপ ফুয়েল পাস ব্যবহার করা হচ্ছে। এসব পাম্পে অ্যাপ ব্যবহারকারীরা ১,০০০ টাকা পর্যন্ত তেল নিতে পারছেন, আর অ্যাপ ছাড়া সর্বোচ্চ ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে।
রাজধানীর যেসব স্টেশনে এই সেবা চালু হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদ গেটের সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন। উল্লেখ্য, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের ফলে দেশের বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যায়। অনেকে আবার প্যানিক বাইং করতে থাকেন, অর্থাৎ প্রয়োজন না থাকলেও বেশি বেশি তেল কিনছিলেন। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ৬ মার্চ জ্বালানি তেলের রেশনিং প্রক্রিয়া আরোপ করে সরকার। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময় ভর্তি হয়েছে আরও ৩২ শিশু। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ মাইন উদ্দিন খান জানান, সোমবার ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল ৯টা পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৩২ শিশু। হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৪ শিশু চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৩ শিশু। তিনি বলেন, ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয় মোট ৪৬৭ শিশু। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৩৭০ জন এবং মৃত্যু হয়েছে ১৩ শিশুর। মাইনউদ্দিন খান আরও বলেন, গত ২৪ ঘণ্টায় ৭ মাস বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ১১ এপ্রিল হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার দিবাগত রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার বাসিন্দা। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১-২ করে হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে ভর্তি হতে শুরু করে। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসায় হাসপাতালে ৬৪ শয্যা বিশিষ্ট পৃথক আইসোলেশন ওয়ার্ড রয়েছে। সেখানে ৩টি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ উপেক্ষা করে একটি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। জাহাজটি মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা একটি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত। ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। শিপিং ডাটা অনুযায়ী রিচ স্টাডি নামক এই ট্যাঙ্কার গত মঙ্গলবার হরমুজ প্রণালী অতিক্রম করে। চীনা ক্রু দ্বারা পরিচালিত এই জাহাজ ২০২৩ সালে ইরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের কালো তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল। এর আগে জাহাজটি ফুল স্টার নামে পরিচিত ছিল। জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী মাঝারি আকারের জাহাজটি সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় ২,৫০,০০০ ব্যারেল মিথানল নিয়ে যাচ্ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, অবরোধ কার্যকর হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এটি ছিল জাহাজটির দ্বিতীয় প্রচেষ্টা। শুরুতে জাহাজটি ইরানের কেশম দ্বীপের কাছে এসে ফিরে গেলেও কয়েক ঘণ্টা পর পুনরায় যাত্রা শুরু করে। এ সময় এটি তার অবস্থান ও চীনা মালিকানার তথ্য প্রচার করে। বিশ্লেষকেরা একে মার্কিন অবরোধ কার্যকরের একটি সক্ষমতার পরীক্ষা হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ঘোষিত এই নৌ অবরোধ গত সোমবার থেকে কার্যকর হয়েছে, যার মূল লক্ষ্য ইরানের তেল রপ্তানি বন্ধ করা। এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে শিপিং কোম্পানি এবং জ্বালানি ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনেক প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখেছে। এদিকে এল পিস নামের আরও একটি ট্যাঙ্কার এই সময়ে ওমান উপসাগরে প্রবেশ করেছে বলে জানা গেছে। জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী জাহাজটি আগে ইরানের একটি বন্দরে নোঙর করেছিল। হরমুজ প্রণালীর এই অস্থিরতায় মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল এশিয়া দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, রিচ স্টাডি জাহাজটি মালাউইয়ের পতাকাবাহী হিসেবে নিবন্ধিত বলে জানানো হলেও দেশটি সমুদ্রগামী জাহাজের কোনো রেজিস্ট্রি সংরক্ষণের তথ্য অস্বীকার করেছে। নথিপত্র অনুযায়ী ট্যাঙ্কারটির মালিকানা সাংহাই ভিত্তিক একটি কোম্পানির সাথে যুক্ত, যেটি নিজেও মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং বিরোধ সমাধানে কূটনৈতিক পথই তাদের পছন্দনীয়।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সাথে এক কথোপকথনে কথা বলেন। পেজেশকিয়ান জানান, হুমকি, চাপ কিংবা সামরিক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র নিজেদের সমস্যা আরও বাড়াবে এবং পরিস্থিতি আরও জটিল হবে। ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও নীতি মেনে চলতে উৎসাহিত করা, এমন মন্তব্য করেছেন পেজেশকিয়ান।